দর্শক, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলা, ডয়েচে ভেলে সহ বিভিন্ন গণমাধ্যম, ইন্ডিয়ার গণমাধ্যমও এই খবরগুলো প্রকাশ করে ফেলেছে অলরেডি। এবং ভারতকে শর্ত জুড়ে দেয়া হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত রাজি হলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে তবেই আমাদের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাবেন। অর্থাৎ ভারতের চোখে চোখ রেখে এখন আমরা কথা বলছি। জানি না ভারতের তরফ থেকে কি জানানো হবে, কিন্তু ভারতের গণমাধ্যম অন্য কথা বলছে। এই সিদ্ধান্ত যখন ঘোষণা করা হচ্ছে সেদিনই ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক, নির্বাহী কোনো দিক থেকেই কোনো সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে আদালতে। তাহলে কি আমরা এই যে প্রত্যর্পণের ব্যাপারটা ভারতকে শর্ত আকারে দিচ্ছি, সেটা বুমেরাং হয়ে যাবে? কি বলছে ভারতীয় গণমাধ্যম? শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনাকে প্রধান ইস্যু করে আমরা যদি ভারত সফর থেকে বিরত থাকি, সেটা কি আমাদের জন্য শুভ কিছু বয়ে আনার বার্তা? এটা শেখ হাসিনা ইস্যু কি তাহলে একেবারে পুরোপুরি ঝুলে গেল না? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে আদালত কিভাবে শেখ হাসিনার ইস্যুর সমাধান করবে। বলছিলাম আদালতের কথা, সেই আদালত কিন্তু বাংলাদেশের আদালত না, ভারতের আদালত। ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা ইস্যুর সমাধান হবে এখন ভারতীয় আদালতে। এবং ভারতীয় আদালতে সমাধানের কথা যখন বলা হচ্ছে, তখন প্রত্যর্পণ চুক্তির এপিঠ ওপিঠ যদি আপনি ভালো করে পড়েন, তাহলে এটা নিশ্চিত যে ভারত আর কোনো কালেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না। এবং আদালতে সেরকম সিদ্ধান্তই হবে বলে মোটা দাগে নিশ্চিত করা যায়। কারণ প্রত্যর্পণ চুক্তিতে বহু শর্ত রয়েছে, যে শর্তে ভারতের বলার স্কোপ রয়েছে যে তাকে ফেরত দেব না। নাম্বার 1 পয়েন্ট কোনটা জানেন? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই আইসিটির ধারণাটাই বিশ্বাস করে না, সমর্থন করে না, এবং আন্তর্জাতিক পর্যায়ে এই আইসিটির ধারণার সঙ্গেই ভারত একমত নয়। সুতরাং ভারতের আদালত থেকে এটা স্পষ্ট করে বলে দেয়া হবে যে এই প্রত্যর্পণ চুক্তির যে কনসেপ্ট, সেই কনসেপ্টে এমন একটা অপশন রয়েছে যে বাংলাদেশে যে আইনে যে অপরাধে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে, ভারতের আদালতে ভারতের আইনে যদি সেটা একইভাবে শাস্তিযোগ্য অপরাধ হয়, তবেই ভারত রাজি হবে প্রত্যর্পণ করতে। আর যদি সেটা একই রকমের আইনে একই রকমভাবে শাস্তিযোগ্য অপরাধ না হয়, তাহলে সেখানে ফেরত দেওয়ার থেকে বিরত থাকতে পারে যে কোনো দেশ, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক। ওই একটি ইস্যুতেই ব্যাপারটা ঝামেলা পেকে যাবে এবং শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কোনো অপশন আর থাকবে না। তার চাইতে ভালো বোধহয় ছিল রাজনৈতিক সমাধান, কারণ এটা আইনের জটিলতায়, আইনের মারপ্যাচে থেমে যাবে। কিন্তু রাজনৈতিক সমাধান হলে অনেক কিছুই অর্জন করা হয়তো সম্ভব ছিল। রাজনৈতিক সমাধানের দিকে আমরা গেলাম না, জানি না কোন ভাবনা থেকে গেলাম না, সেটা সরকারই ভালো বুঝবে। ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন কি বলছে দেখুন। বাংলা ট্রিবিউন বলছে, শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ইন্ডিয়ান এক্সপ্রেস, আজকে ইন্ডিয়ান এক্সপ্রেসে এই রিপোর্টটা ছাপা হয়েছে, যেটা আমিও পড়েছি। ইন্ডিয়ান এক্সপ্রেসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোটা দাগে যেটা হচ্ছে যে বলা হয়েছে যে এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। ভারতীয় কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যখন এটা নিশ্চিত করছে, তখন তারা বলছে যে আদালতে এর পুঙ্খানুপুঙ্খু বিচার বিশ্লেষণ করা হবে এবং সেই বিচার বিশ্লেষণে এখনই বলে দেয়া যায় যে আদালত কি সিদ্ধান্ত নেবে। কারণ আদালতের সিদ্ধান্ত তো আইনের বাইরে কিংবা আইনি কাঠামোর বাইরে হতে পারে না। এখন ধরেন যে বাংলাদেশে 302 ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তো কোনো মামলার বিষয়ে যদি আপনি নিশ্চিত থাকেন যে এই মামলা সাক্ষ্য প্রমাণ এমন শক্তভাবে হয়েছে যে এটা আইনের ধারাতে বলেই দিতে পারেন আপনি আদালতের আগে যে এটা মৃত্যুদণ্ড হবে, যেহেতু সাক্ষ্য প্রমাণগুলো একেবারে স্পষ্ট, তো ওই আইনের ধারার বাইরে তো জজ সাহেবেরও যাওয়ার কোনো অপশন নেই।
কারণ তিনি তো মানে সৃষ্টিকর্তা না, তিনি মানুষ এবং তিনি পরিচালিত হন সংবিধান এবং আইন দ্বারা। সংবিধান এবং আইন দ্বারা কি হতে পারে সেটা একজন সাধারণ মানুষও শতভাগ তার হুবহু ডায়লগটা বলতে না পারলেও কাছাকাছি একটা মন্তব্য করতেই পারেন। সেই কাছাকাছি মন্তব্য এটা যে যদি আদালতের মাধ্যমে এটা নিরূপণ করার সিদ্ধান্ত নেয় ভারত, তাহলে শেখ হাসিনাকে কম্বিনকালেও বাংলাদেশে ফেরত পাওয়ার আর আশা আমাদের নেই। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আমি যে তার শাস্তি মানে কার্যকর করব সেটার কোনো অপশন নেই। অপশন একটাই ছিল, রাজনৈতিক সমাধান কিংবা নির্বাহী টু নির্বাহী, পিএম টু পিএম আলোচনার মাধ্যমে একটা সমঝোতা, কিন্তু সেই পথে আমরা যাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে এক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান, তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে। একই সঙ্গে সর্বোচ্চ অবস্থান থেকে সরে এসে বিষয়টির সমাধান খোঁজার কথাও বলা হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রহমানের হস্তান্তরের অনুরোধের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। অর্থাৎ রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এর আইনি ব্যাপারগুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এবার ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করছে যে ব্যাপারটা আদালতেই সমাধান করতে চায় ভারত। যখন বাংলাদেশ ভারতকে মানে শর্ত দিয়েছে যে অনুকূল পরিবেশ এবং শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটি একমত হলেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, তখন ভারত থেকে খারাপ খবরই অন্তত আসছে বলে মনে হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এই ভাষ্য যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনার এই ইস্যুতে কোনো সমাধান হচ্ছে না এবং কোনো সমঝোতাও হচ্ছে না। যার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনাকে নাম্বার 1 ইস্যু হিসেবে দেখার ফলে আমাদের গঙ্গা চুক্তি, অতিরিক্ত জ্বালানি প্রাপ্তি, বিদ্যুৎ আমদানি, অতিরিক্ত বিদ্যুৎ আমদানি, নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি, তিস্তা প্রকল্প সব কিছুই ঝুলে যেতে পারে। এবার জামাত এনসিপির ফাঁদে পড়লেন প্রধানমন্ত্রী তারেক বিন জিয়া। দর্শক, জামাত পাল্টা চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রীর এক প্রকার হাতে হারিকেন ধরিয়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন বিরোধী দলের উদ্দেশ্যে, অথচ এই চ্যালেঞ্জে আগেই গ্রহণ করে তার টেবিলে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে এটা তিনি জানেনই না। এটা গতকাল হাসনাত বলেছে, আজকে জামাত সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে। ডিটেইলস প্ল্যান জামাত সংবাদ সম্মেলনে উপস্থাপন করেছে। দর্শক, এখন পাল্টা চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন এমন অবস্থা, প্রধানমন্ত্রী আক্ষেপ করছেন, আরে আমি কি জন্য যে এই ফাও চ্যালেঞ্জ দিতে গেলাম। এখন পাল্টা তারা যে কার্যকর পরিকল্পনার কথা বলেছে, ওই পরিকল্পনা বাস্তবায়ন করার চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আপনি পারলে এটা বাস্তবায়ন করেন। এবং সরকারি দল যে তাদের ব্যর্থতা ঢাকতে উল্টোপাল্টা কথা বলছে, এটা জামাত জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে এবং এটার প্রমাণ দিয়েছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে প্রধানমন্ত্রী নিজে, এবং সরকারের কোনো আসলে প্ল্যান নাই, এবং যে প্ল্যান এটা অবাস্তব কল্পনা বিলাস। সবচেয়ে বড় যুক্তি শুনেন, যেমন প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমাদের 10 বছর মেয়াদী প্ল্যান, আবার কেউ কেউ বলছেন 20 বছর মেয়াদী। আরে আপনার ক্ষমতা 5 বছরের, আপনি 10 বছর মেয়াদী প্ল্যান দিয়ে আপনি কি ধুয়ে পানি খাবেন? আপনাকে কে বলেছে? হ্যাঁ, একটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী অনেক প্ল্যান থাকে, কিন্তু আপনার এই ধরনের জরুরি বিষয় প্ল্যান থাকতে হবে 90 দিনের, 6 মাসের, বা সর্বোচ্চ আপনার 5 বছরের। আপনি কি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন? হ্যাঁ, 10 বছরের একটা সরকারের টেনিউর হলে দ্যাট ওয়াজ ডিফারেন্ট, বাট এরকম তো কিছু না। তার মানে কি এইসব প্ল্যান এগুলো সব ভাওতাবাজি। আবার অর্থমন্ত্রী বলছেন 2 বছর লাগবে গ্যাস সংকট সমাধান হতে, আরেকজন বলছে 5 বছর লাগবে। মানে কে আরেকজন বলছে যে সমাধানই হবে না মনে হয়। মানে কে কি বলছেন তারা নিজেরাই কিছু জানেন না। দর্শক, বিরোধী দল হিসাবে এর আগেই হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলন করে আজকে গোলাম পরোয়ার সংবাদ সম্মেলনে যা বলেছেন তার একটা অংশ আগেই বলেছিলেন। এর মানে সাথে সাথে প্রধানমন্ত্রী পাল্টা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং জবাব পেয়েছেন। এর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে জামাত কার্যকর, পারফেক্ট, যোগ্য বিরোধী দল। তারা দায়িত্বশীলতার সাথে বিরোধী দলের দায়িত্ব পালন করে যাচ্ছে। দর্শক, দেশের চলমান সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জামাত। বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার।
এখানে এই বক্তব্যের চাইতে গুরুত্বপূর্ণ জামাত ইসলামের পাবনা 1 আসনের যিনি এমপি, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর যোগ্য সন্তান ব্যারিস্টার নজিব মোমেন, তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি। বিরোধী দলের নেতার পরামর্শ মতে জরুরি সংসদ ডেকে সকল দল ও এক্সপার্টদের সমন্বয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠন করুন। এখন এই সবাইকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন বা এগুলো সর্বদলীয় কমিটি, এটা গোলাম পরোয়ার বলেছেন, এইগুলো প্রধানমন্ত্রী পারবেন না এবং সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে সংসদে হলেও বাস্তবায়ন করতে পারবেন না। কারণ কি? যে এই সিদ্ধান্ত নিলে ভারত রাগ হবে, এই সিদ্ধান্ত নিলে আমেরিকা রাগ হবে, এই সিদ্ধান্ত নিলে চীন রাগ হবে। তার ব্যালেন্স করতে করতেই সময় চলে যায়। এর মানে তাহলে ওই যে চ্যালেঞ্জ বাজি, ওটা ফাও। সরকারের সীমাবদ্ধতা আছে। এখন সীমাবদ্ধতা কেন, এটা সরকার জবাব দিবে। সাধারণ জনগণ, আমরা হয়তো পলিসি বুঝবো, কিন্তু সাধারণ জনগণ তারা কিছু বুঝতে চাইবে না। তারা শুধু জানতে চায়, আমি সুইচ টিপ দিব, আমি বিদ্যুৎ পাবো, আমি সকালে চুলার সুইচ অন করব, আমি গ্যাস পাবো। এর বাইরে কোনো কিছু আমাদের জনগণের জানার দরকার নেই, বুঝার দরকার নেই, কেউ বুঝাতে যাবে না, এটা ফাজলামি। বরং এর বাইরের যে সমস্যা, এটা আপনি পার্লামেন্টে আলোচনা করবেন, এটা আপনার এক্সপার্টদের মধ্যে আলোচনা হবে। জনগণকে এগুলো বোঝাতে চান কেন? জনগণ শুনতে চায় যে সুইচ টিপ দিলেই বিদ্যুৎ পায় কিনা। ক্লিয়ার কথা। তো এখন জামাত যে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, পারলে টাস্ক ফোর্স গঠন করুন, এটা পারবে না। কারণ এখানে অনেক অলিগার্ক আছে। এই যে কুইক রেন্টাল এবং বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ, এগুলোর মধ্যে এখন তো সেটা আওয়ামী লীগের আবিষ্কার, কিন্তু এর সুবিধা তো বিএনপিও পাচ্ছে। আদানি থেকে বিদ্যুৎ আমদানি 7 গুণ বেশি দাম দিয়ে কেনা, তো এটা তো বিএনপি বাতিল করতে পারলো না। বিএনপি এই পড়ে থাকা অচল বিদ্যুৎ কারখানাগুলো নিয়ে তো একটা উদ্যোগ নিতে পারলো না। ক্যাপাসিটি চার্জ সিস্টেম তো বাতিল করতে পারলো না। কেন করলো না? কারণ এখানে আওয়ামী লীগ যেরকম খেয়েছে, বিএনপির এরকম খাওয়া আছে। প্রধানমন্ত্রী নিজেই তো চ্যালেঞ্জ, মানে পলিসি বাস্তবায়ন করতে পারেন না, তার সেই যোগ্যতা নাই। তার দলের লোকজন বা নানান গোষ্ঠীর কাছে ধরা, অনেককে সুবিধা দিয়ে চলতে হয়। আছে না, অনেকে বলেন না যে না, সমাজে চলতে হলে একটু করতে হয়, অনেককে ঘুষ টুস দিয়ে বা খুশি করে চলতে হয়, এরকম একটা অবস্থা। দুর্নীতি করার সুযোগ কিছুটা দিতে হয়, নইলে তো আমার পিছনে ঘুরবে না, এরকম একটা অবস্থা। দর্শক, 11 দফা জনদাবি মেনে নেয়। 11 দফা দাবি জামাত নানান ভাবে একদম জাতীয়, মানে রাজপথে সমাবেশের মাধ্যমে দিয়েছে। ওইটি তো অল্টারনেটিভ পলিসি। ওইটা কি প্রধানমন্ত্রী জানেন না? এর মানে রাজপথে বিক্ষোভ মিছিল করে বিরোধী দল দাবি দেয়, ওই খবর প্রধানমন্ত্রীর কাছে যায় না। 6 মাসের জ্বালানি সমস্যার সমাধান অবশ্যই হবে। 6 মাসের সমাধানের প্ল্যান জামাত দিয়ে দিয়েছে, লিখিত ভাবে দিয়েছে, এর আগেও দিয়েছিল, আবার দিয়েছে, সংবাদ সম্মেলন করে, ফেসবুক পোস্ট দিয়ে, রাজনৈতিক বক্তব্য দিয়ে আবার স্মরণ করে দিয়েছে। এখন পারলে জামাতের চ্যালেঞ্জ গ্রহণ করুন, পারবেন না। দর্শক, সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার দীর্ঘ বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্য। সেখানে স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রী 15 আগস্ট দেশে চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচক ভাবে দেখতে চাই না। এটা ইতিবাচক না, এটা জামাত ভদ্রতার খাতিরে হয়তো ইতিবাচক ভাবে দেখছে। আর কার্যকর পরিকল্পনা, প্ল্যান, ওটা আসলে বাস্তবায়নের উদ্দেশ্যে চান নাই, ওটা রাজনৈতিক বক্তব্য দিতে যে কথার কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম কথার কথা, অপ্রয়োজনীয় কথা, এটা আমরা শুনতে চাই না। তো দর্শক, জামাত এটাকে ইতিবাচক ভাবে দেখছে, কারণ জামাত পলিসি ভিত্তিক রাজনীতি শুরু করেছে, এক্সপার্টদের নিয়ে রাজনীতি শুরু করেছে। এই জন্য জামাতের সক্ষমতা আছে বলেই প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক ভাবে নিয়ে, বরং প্রধানমন্ত্রী নেতিবাচক ভাবে বিরোধী দলকে খোঁচা দিতে, যে বিরোধী দলকে পচাতে যে এটা বলেছেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করে দিতে চাই, আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটি 3 মাস ধরেই সরকারের টেবিলে রয়েছে। এদিকে বিদ্যুতের, ওই হাসনাত আব্দুল্লাহ একই কথা বলেছেন, এদিকে বিদ্যুতের ভুতুরে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে, যা সরকার নিরসনের প্রতিশ্রুতি দিয়েও কোনো সুফল বয়ে আনতে পারেনি। তিনি বলেন, ঠিক 21 মে 2026 তারিখ জাতীয় সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যদের লিখিতভাবে 10 দফা সুপারিশ জমা দিয়েছিলেন। ওই কমিটিতে, মানে এটা আগেই দেওয়া, তারপরও আবার নতুন ভাবে আরো অনেক
এগুলো আবার উপস্থাপন করা হয়েছে, আরো নতুন আরো এডিশন দেওয়া হয়েছে। যা দেওয়া হয়েছে এটা বুঝতে যে বড় বিশেষজ্ঞ লাগে তা না, জাস্ট সবাই একমত হবেন যে না এটি ঠিক আছে, বাস্তবায়নের একটা বিষয়, কিন্তু সরকার বাস্তবায়ন করুক, পারবে না। তো দর্শক, প্রধানমন্ত্রী আসলে পাল্টা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন এবং ফাঁদে পড়েছেন। এখন আক্ষেপ করছেন যে কি জন্য যে জামাতকে এনসিপি কে চ্যালেঞ্জ দিতে গেলাম, এখন তো আমি বেকায়দায় পড়লাম।